একজন শ্রমিক 10,000 টাকা বেতন পাইছে, বাসের মধ্যে উঠছে, কন্ট্রাক্টর আইসা ভাড়া চাইছে, পকেটে হাত দিয়া দেখে টাকা নাই, 10,000 টাকাই পকেট মার নিয়ে চলে গেছে। এই লোকে তো ভাই কান্নাকাটি, পকেট হাতাইতেছে, কিন্তু কন্ট্রাক্টর বলতেছে তোমার ওইসব নাটক চলবে না। এরকম অনেকেই নাটক করে, পুরো 50 টাকা ভাড়া দাও, আর না হলে এক্ষুনি গাড়ি থেকে নামো। দেখেন, ওর একদিকে টাকা চলে গেছে, পেরেশান, এর মধ্যে তাকে রাস্তায় নামাই দিতে চায়, তার গন্তব্য যাইতে দিবে না। বাসের মধ্যে সবাই মুখ চাওয়াচাই করতেছে, হঠাৎ করে একজন পিছন থেকে বলতেছে, এই কন্ট্রাক্টর, এটা কোনো কথা? বেচারার টাকা চলে গেছে, এর মধ্যে তুমি তার উপরে আবার জুলুম করতেছো। এই নাও, আমি দিয়ে দিলাম ভাড়া। উনি 50 টাকা দিয়ে দেয়। এতে গাড়ির সবাই কিন্তু হাততালি দেয়, বাহ কি সুন্দর একটা কাজ করছে ওই লোকটা, এবং সবাই মনে মনে তাকে দোয়াও করছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? যে লোকটা টাকা দিছে ওই বেটাই পকেট মার, হ্যাঁ, ওই টাকা নিয়ে চলে গেছে। মূল কথা কি জানেন? এই যে হাততালিটা নিয়ে নিল, এইভাবেই হাততালি নিয়ে নিচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদরা। গত 54 বছর এভাবে হাততালি নিয়ে গেছে। ওনারাই কিন্তু পকেট থেকে টাকাটা নিয়ে গেল গরিবের, নিয়ে আমার ওই যে 50 টাকা দিয়া হাততালি নিয়ে যায়। এটাই হইলো আমাদের দেশের রাজনীতি। কেন এই কথাগুলো বললাম? এই যে ইন্টারভিউটা যখন দেখতেছিলাম আজকে, সেকেন্ড হাফ, প্রথম হাফ তো দেখছি তারেক রহমান সাহেবের, সেকেন্ড হাফ আবার চলে আসছে, দুইটা মিলাইয়া মনে হয়েছে পূর্ণ দৈর্ঘ্য একটা ইন্টারভিউ। ওই যে আগের দিনে পূর্ণ দৈর্ঘ্য টেলিফিল্ম হইতো না, ওরকম লেন্থ, কিন্তু প্রায় 80 মিনিটের লেন্থ। এই 80 মিনিট না হইলেও চলতো। 80 মিনিট হওয়াতে হয়েছে কি জানেন? অনেক রকম এলোমেলো কথা চলে আসছে। যেমন তারেক রহমান সাহেবের বিড়ালের খবরও নিছে এই বিবিসি। ওই বিড়াল নিয়ে বলতে যায় উনি কুকুর পালতো, কবুতর পালতো, ছাগল পালতো, অনেক কথাবার্তা। মোট কথা মনে হয়েছে কি জানেন? একটা বিজ্ঞাপন প্রতিষ্ঠান বিবিসি বিজ্ঞাপন দিতেছে, বিজ্ঞাপনই মনে হয়েছে আমার কাছে এই ইন্টারভিউটা। বিএনপির ইমেজ একটু চেঞ্জ হয়েছে কিন্তু এই ইন্টারভিউর কারণে। কারণ এই ইন্টারভিউতে আপনি এমন কোনো কথা খুঁজে পাবেন না যেটা নিয়ে বিতর্ক করা যায়। কিন্তু এটা কি সত্যি? না, এটা সত্যি না। একটা জায়গা ছিল কিন্তু বিতর্ক করা যাইতো, অনেক প্রশ্নই করা যাইতো। যেমন উনি কেন আসেন না, এই প্রশ্নটা করা যাইতো, করছে এই প্রশ্নটা। উনি বলছে যে আমি শীঘ্রই আসবো। কিন্তু এরকম উত্তর তো উনার নেতারা, উনি যাদের নিয়ে এই দেশটা চালাবেন, ওনারা তো আগেই বলছেন। কিন্তু সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা উচিত ছিল, আপনি তো বলছেন একটা অদৃশ্য শক্তি, সেই অদৃশ্য শক্তির ভয়ে কি আপনি দেশে আসেন না? তাহলে সেই অদৃশ্য শক্তিটা কি এখন আমাদেরকে বলতে হবে। আরো অনেক রকম প্রশ্ন করা যাইতো, যে আপনি বিদেশে এত বছর কি করতেছেন, আপনার জব কি, কিভাবে আপনি চলেন। অনেকের মনে প্রশ্ন আছে, বিবিসি এটা জিজ্ঞেস করা উচিত ছিল। জনগণের মনের প্রশ্ন, জনগণের মনে প্রশ্ন আছে না, যে উনি লন্ডনে কিভাবে টাকা পয়সা পায়, এত দামি এলাকায় থাকে, কিভাবে ভাড়া দেয়, এটা জনগণের মনের প্রশ্ন। তো জনগণের মনের এই প্রশ্নটা বিবিসির সাংবাদিকের করা উচিত ছিল, করে নাই। যেমন আরেকটা জায়গায় উনি বলতেছিলেন আওয়ামী লীগের বিচারের ব্যাপারে, আওয়ামী লীগ যে অন্যায় করছে তার বিচার হবে কিনা। তারেক রহমান সাহেব কিন্তু বলছে অবশ্যই আওয়ামী লীগের বিচার হইতে হবে। শুধু এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যে অন্যায় অবিচার করছে সেটার না, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন যে অন্যায়গুলো করছে, যে লুটপাট করছে, দেশের টাকা পয়সা সবকিছুর বিচার হইতে হবে। এবং সাথে কিন্তু আরেকটা কথা বলছিল, 71-এ যারা অন্যায় করছে তাদেরকেও জবাবদিহি করতে হবে। সঙ্গে সঙ্গে কি প্রশ্ন করা উচিত ছিল না? 71 মানে আপনি কাকে বুঝাচ্ছেন? সোজা কথা ভাই, এই জ্যাকটা ইন করাই দিছে জামাতের দিকে। হ্যাঁ, জামাতের দিকেই তো আঙুলটা ইশারা করছে। প্রশ্নটা করা উচিত ছিল যে জামাত যদি 71-এর দোষী হয়, তাহলে এই অপরাধীদের নিয়ে আপনারা কেন আন্দোলন করছিলেন? এই অপরাধীদেরকে পুনর্বাসন করছে কে? শহীদ জিয়াউর রহমান, উনি কেন করছিলেন? আবার দেখেন এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে কে? শহীদ জিয়াউর রহমান।
ইন্ডিয়া থেকে ওনাদের দুই বোনকে ডাইকাই না রাজনীতি করার সুযোগ করে দিছে। আবার দেখেন এই জামাতে ইসলামের কলিগ কারা, আন্দোলনের কলিগ আওয়ামী লীগ, কখনো কখনো আন্দোলনের কলিগ বিএনপি। হ্যাঁ, এরাও তো করছে। যেমন আমরা এখন বলি না আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি, এটা তো বলি, তাহলে আওয়ামী লীগেরও দোসর এই জামাতে ইসলাম। জামাতে ইসলাম তো আওয়ামী লীগের সাথে আন্দোলন করছে, আবার এই জামাতে ইসলাম বিএনপির সাথেও আছে, তাহলে বিএনপিরও তো দোসর। তাহলে ৭১-এর প্রশ্ন যখন আপনি সামনে আনবেন তখন কি আপনাদের বিচার হবে না? আওয়ামী লীগের বিচার হইলে বিএনপির বিচার হবে না কেন? এই প্রশ্নটা করা উচিত ছিল না যে আপনারা বিএনপি তো পুনর্বাসন করছেন এই জামাতে ইসলামকে, জামাতে ইসলামকে নিয়ে আপনারা বহুবার সরকার গঠন করছেন, তাহলে আপনাদের বিচার হবে কি? এরকম কোনো প্রশ্ন ছিল না। আসলে হয়ে গেছে কি জানেন, অনেকটা বিজ্ঞাপনের মতো। বিবিসি কে মনে হয়েছে অন্তত এই ইন্টারভিউটা দেখা যে একটা বিজ্ঞাপন প্রতিষ্ঠান। সুন্দর একটা ইমেজ কিন্তু ফিরে আনছে তারেক রহমানের, এবং ওনার দলের প্রতি মানুষ কিন্তু একটু সহানুভূতি এই ইন্টারভিউ প্রচার হওয়ার পর। কিন্তু এরই মধ্যে দেখেন চুয়াডাঙ্গা নিয়ে একটা প্রতিবেদন চলে আসছে ১৫ মিনিটের ইলিয়াস হোসেনের। এই ইন্টারভিউটা দেখার পরই কিন্তু আমি চুয়াডাঙ্গার ইলিয়াস হোসেনের এই প্রতিবেদন মানে ১৫ মিনিটের এই ভিডিওটা দেখার পর আমার মনে হয়েছে হায় হায়, ইঞ্জিন ভালো, বগি কেন লক্কর ঝক্কর। দেখেন পুরো প্রতিবেদনের মধ্যে বিএনপির যে চরিত্রটা ফুটে উঠছে ভাই, ভয়াবহ। মনে হচ্ছে কি জানেন, ওই যে ভারতের চম্বল নামে একটা ডাকাতের এলাকা আছে না, ওই চম্বল হয়ে গেছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার ভিতরে কোনো আইন কানুনই তো নাই, ওই দুই ভাই যা ইচ্ছা তাই কইরা বেড়াইতেছে। দেখলাম একজনের টেলিফোনে বলতেছে তরে ধরলো তো ৫ লাখ নিতাম, তোর বাইরে ধরছি আধা ঘন্টা টাইম দিলাম, আধা ঘন্টার মধ্যে ১ লাখ টাকা দিয়ে যাবি, যদি না দেস ২টা মেশিন হাতে ধরাইয়া আর্মির কাছে দিয়ে দেবো। বুঝছেন কথা? আর্মির কাছে দিয়ে দিবে কি ধরাইয়া? মেশিন, মানে পুরানা ২টা আর্মস ধরা দিবে, পিস্তল ধরাইয়া তাকে ফাঁসাইয়া দিবে, তারপরে ওই যে মামলা বাণিজ্য করবে। চিন্তা করেন, এবং কাউকে মানতেছে না। এবং এই প্রতিবেদন প্রকাশের পর একজন ভদ্র মহিলার বাসায় ঢুইকা ওই দুই ভাইয়ের গ্রুপ ভাঙ্গা চুইরা চুরমার কইরা দিছে, ঘরের জিনিসপত্র সব লুইটা নিয়ে চলে গেছে। এমন না যে ভয় পাইছে, যায় হায় ইলিয়াস হোসেন এত বড় সাংবাদিক, তার সাথে তারেক রহমানের সরাসরি যোগাযোগ আছে, ওইখানে যদি বিচার দেয় কি উপায় হবে? কিন্তু বিচার দিয়েও কোনো কিছু হয় নাই, বরঞ্চ আরো খেইপা গেছে। মদের বোতল নিয়ে সে সামনে চলে আসছে, তারে বহিষ্কার করছিল ভাই। বহিষ্কার করার পর মদের বোতল সামনে আইনা ছবি দিছে যে বহিষ্কার আমি এইটা দিয়ে মানি। বুঝছেন? কেউ কাউরে মানতেছে না। যার জন্য বলছি মেশিন যত ভালো হোক, ইঞ্জিন যত ভালো হোক, বগি যদি ভালো না হয় তাহলে কিভাবে আপনি টাইনা নিয়ে যাবেন ভাই? টাইনা নিয়ে যাইতে পারবেন না, ভাঙাচুরা বগি তো। আপনার দলের লোকজন এগুলো কি বলে? আপনার দলের লোকজন বলে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না আন্তর্জাতিক ভাবে। এই যে আপনাদের মনিয়াপা আছে না, উনি বলছে, আরো অনেকেই বলে। আর ফজলুল সাহেব যে কি বলে উনি নিজেও জানে না। উনি তো চাই আওয়ামী লীগ ফেরত আসুক, মুখে বলে না, খালি বলে স্বাধীনতার পক্ষের একটা শক্তি আসবেই। সে আসবেটার প্রমাণও পাওয়া যাচ্ছে। ওই যে সাবের চৌধুরীর বাড়িতে চলে গেছে ৩ জন অ্যাম্বাসেডার, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক, এই ৩টা দেশের অ্যাম্বাসেডার ওনার বাড়িতে যোগাযোগ করতেছে। তারেক রহমান সাহেব বলতেছে যে আমরা বিচার চাই, বিচার হইতেই হবে। কথার কোনো মিল নাই ভাই। ওই পচা রাজনীতি আর চলবে না, সামনে এক কথা পিছনে আরেক কথা। ওই দিন নাই রে ভাই, ভুইলা যান ওইসব দিনের কথা। দেখেন না দুনিয়ার মাঠের খেলোয়াড় কি খেলা খেলতেছে, একটু কি ইঙ্গিত পাইতেছেন না? সাবেক চৌধুরীর বাড়িতে যে চইলা গেল ৩ জন অ্যাম্বাসেডার, কার পারমিশন নিয়ে গেল, কে অনুমতি দিল? বোঝার চেষ্টা করেন। বলছে না ডাক্তার ইউনূস স্যার আগামী নির্বাচন হবে ঈদের উৎসব, ঈদের আনন্দ। তো সেই ঈদটা যদি আপনি করতে চান পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে যে ঈদ করতে হবে, নাকি এরকম কিছু করবেন যে আচ্ছা এই দলটাকে নিয়ে আমরা ঈদ করুম না?
আমরা এই দলগুলা নিয়ে ঈদ করুম, নির্বাচন করুম, অর্থাৎ ভোট দিতে যাবো। ভোটের আনন্দ যদি নিতে চায় সবাইকেই লাগবে, ওই দিকেই মনে হয় দেশটা যাচ্ছে, আর যাওয়াও উচিত। কারণ কি জানেন, গত 14 মাস কেউ কাউকে বুঝাইতে পারতেছিল না। সবাই মনে করতেছিল ভাই ক্ষমতায় চলে গেছি, কে কারে থামায় পাত্তাই তো দিতেছে না, পারলে পুলিশটা ধইরা পিটায়। আমি দেখলাম কিছুক্ষণ আগে একটা ভিডিও, একটা লোক দৌড়ে গেছে আর্মির গাড়ির কাছে, যে ভাই কি যেন একটা ঘটনা ঘটছে জানি না, কিন্তু পিছন থেকে আইসা তারে বাইরাইতেছে, গাড়ি থেকে কিন্তু কেউ নামে নাই। খুব দুঃখ লাগলো, কষ্ট পাইলাম। তার মানে কি জানেন, কিছু একটা তো হইতে যাচ্ছে। এই যে ইলিয়াস হোসেনের চুয়াডাঙ্গার প্রতিবেদন, এই চিত্রটা কি শুধু চুয়াডাঙ্গার জন্যই? বাংলাদেশের অন্যান্য জায়গার চিত্র কি? খুব কাছাকাছি ভাই, খুব কাছাকাছি। বিবিসি এবং তারেক রহমান সাহেবের এই 70-80 মিনিটের বক্তব্য বা সাক্ষাৎকার যতটা সুন্দর, পুরা দেশের অবস্থা ততটা সুন্দর না। আর এই অস্থিরতা, আমাদের দেশের বর্তমান এই 14 মাসের অস্থিরতার পিছনে হাত কার, কারণ কি সেটা খুঁজে বাই করেন। চাঁদাবাজ নিয়ে কথা উঠাতে তারেক রহমান সাহেব কি বলছে, যে কিছুটা সত্য আর কিছুটা হচ্ছে আওয়ামী লীগরা, যারা আওয়ামী লীগের বিএনপি জায়গা জমিন বাড়ি ঘর সম্পত্তি দখল করছে, ওগুলা তারা ফেরত নিছে। ভাই ফেরত নিতে গিয়া যে তাণ্ডব চালাইছে, ওইটা কি বৈধ? ওইটা কি আইনগত? ওনারা কেন আইনের আশ্রয় নিল না, নিজেরা যায় কেন বিচার তুলে নিল, মব জাস্টিস করলো? এই মব জাস্টিসের পিছনে কাদের হাত, এই অস্থিরতার পিছনে কাদের হাত, এটা আপনারা বুঝে নিয়েন। এইটা কি থেমে যাবে? না না না, থামবে না, চলতে থাকবে, আরো অস্থিরতা বাড়তে থাকবে। নির্বাচন যত কাছে আসবে অস্থিরতা আরো চরমে যাবে। কারণ কি জানেন, ওনাদের আসলে কোনো লিডার নাই, লিডার চোখের আড়ালে তো ভাই। দেখেন এই যে ইয়াং জেনারেশন, যারা 18 থেকে 25 বছরের মধ্যে, এরকম ভোটার তো আছে 2 কোটি। এই 2 কোটি ভোটার তখন মায়ের কোলে ছিল তারেক রহমান যখন দেশ ছাড়ছে, তাই না? তারেক রহমান যখন দেশ ছাড়ছে, এই ভোটার গুলা মায়ের কোলে ছিল। এরা এখন বড় হয়েছে, এরা জানে না তারেক রহমান সাহেব কেমন দেখতে, কেমন কিভাবে কথা বলে, কিভাবে হাঁটে, ওনার হাইট কেমন, কিছুই দেখে না, সবকিছু এই মোবাইলে দেখতেছে। এই ইয়াং জেনারেশন ওনাকে শুধু অনলাইনেই দেখছে, ক্যামেরাতেই দেখছে, বাস্তবে দেখে নাই। আর বাস্তবে দেখে নাই বইলাই ভাই, ওই যে একটা দরদ থাকে না, বাস্তবে দেখলে গায়ের সাথে গা লাগলে, হাত মিলাইলে একটা দরদ আসে কিন্তু ভাই। যেমন আমি রাহুল গান্ধীকে দেখলাম পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে গাড়ি থামায়া কিছু পাবলিক দাঁড়ায় ছিল, পাহাড়ি ভাই বোনরা, ওদের সঙ্গে বুক মিলাইতেছে, হাত মিলাইতেছে। এই যে যার সাথে হাত মিলাই গেল না, রাহুল গান্ধী তার ভোটটা পাবেই, কনফার্ম থাকেন পাবে, এত বড় নেতা তার সাথে হাত মিলাইছে। কিন্তু তারেক রহমান সাহেব যখন আসবে, অর্থাৎ আমি গত ভিডিওতে বলছিলাম শীতে আসবে। কেন বলছি শীতের কথা? ওয়েদারের ব্যাপার ভাই, বুঝছেন না? এই গরমের মধ্যে আইসা অস্থির হয়ে যাবে। তো শীত আসলে হবে কি জানেন, ইংল্যান্ডের ওয়েদারের সাথে ম্যাচ করবে। কিন্তু তখন আইসা এই 64টা গ্রামে বা ডিস্ট্রিক্টে যাইতে পারবে না। মানুষের সাথে হাত মিলানোর সুযোগ থাকবে না। কারণ নির্বাচনের তফসিল ঘোষণার পরই উনি বাংলাদেশে আসবে, আর তখন পুরা শীত পয়রা যাবে। আমরা জ্যাকেট পয়রা, কোট পয়রা, মাফলার গায়ে দিয়া ওনাকে স্বাগতম জানাবো এয়ারপোর্টের রোডে, ইনশাআল্লাহ। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।